সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজকে নতুন করে বলার অপেক্ষা রাখে না যে গতকাল থেকে যে বিষয়টি আমাদের সামনে, সারা দেশবাসীর সামনে আলোচনার কেন্দ্রবিন্দুতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসির রায়। এই ফাঁসির রায়কে কেন্দ্র করে গতকাল থেকে বাংলাদেশের মানুষ এটা নিয়ে আলোচনা করছে এবং এটাই এখন আলোচিত, দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে সর্বক্ষেত্রে আলোচিত। এই বিষয়টি সহ জাতীয় নির্বাচন সামনে, নির্বাচনের প্রসঙ্গ, এই দুটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে এমন দুজন অতিথিকে আমাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যারা আপনাদের নানাভাবে জুলাই আন্দোলনের সাথে সক্রিয় ছিলেন এবং এখনও তারা সক্রিয় আছেন, আলোচনায় আছেন। আমরা জানি যে তিনটি মাত্র শব্দ, পানি লাগবে পানি, এই জুলাই আন্দোলনের সময় সারা দেশবাসীকে আলোড়িত করেছিল। এটা মানুষের মন ছুঁয়ে গিয়েছিল। যার মুখ দিয়েই তিনটি শব্দ উচ্চারিত হয়েছিল, আমাদের সবার পরিচিত মুগ্ধ। মুগ্ধকে আমরা জুলাই আন্দোলনে হারিয়েছি। তার গর্বিত পিতা জনাব মীর মুস্তাফিজুর রহমান আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে উপস্থিত রয়েছেন পরিচিত মুখ, জুলাই আন্দোলনকে ধারণ করে যিনি বারবার গর্জে উঠছেন বিভিন্ন সময়ে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব হাদি, শরীফ ওসমান হাদি। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনাকে দিয়েই আমরা আলোচনাটা শুরু করতে চাই। গতকালকের রায় হওয়ার পর আমাদের প্রায় 36 ঘন্টা পার হয়ে গেছে বলা যায়। তো এই রায়কে কেন্দ্র করে এখনও কিন্তু দেশে বিদেশে আলোচনা অব্যাহত আছে। আমরা বিভিন্ন পর্যায় থেকে এই রায়কে কেন্দ্র করে নানা ধরনের প্রতিক্রিয়া শুনছি। রায় হলো, কিন্তু এটাকে কার্যকর করবেন কিভাবে? ধন্যবাদ। মানে আমার তো ধারণা যে ধরেন রায়ের 36 ঘন্টা পরে না, অন্তত এই রায়ের যদি আমরা সবাই সিগনিফিকেন্সটা বুঝতে পারতাম তাহলে তো এটা সমান, তাহলে অন্তত 36 দিন ধরে সমানভাবে আলোচিত থাকবার কথা। মানে ধরেন আমি সব থেকে যদি একদম ছোট করে বলি যে 1.5 বছর আগে বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব এমন ছিল এবং এমন তৈরি করা হয়েছিল, সবাই বলতো যে তার মৃত্যু ছাড়া বাংলাদেশের আর কোনো মুক্তি নেই। সুতরাং যারা দেশে থাকতে চায় তারা যেন তার কথাবার্তা শুনেই থাকে, বাকিরা যেন বিদেশ চলে যায়। সবাই হাল ছেড়ে দিয়েছে, সবাই, অল্প কিছু মানুষ ছাড়া। আপনি ভাবেন মাত্র 1.5 বছরের মাথায় তার বানানো ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল কিন্তু প্রফেসর ইউনূসের সরকার বানায় নাই, তার বানানো ট্রাইব্যুনাল, অলমোস্ট তারই সকল এস্টাবলিশমেন্ট, আমলা, আর্মি, জুডিশিয়ারি, এখানে তো নতুন কোনো নিয়োগ হয় নাই, তার এস্টাবলিশমেন্ট সে যেরকম করেছে, এর মানে তার আদালত, তার এস্টাবলিশমেন্ট, এবং জুলাইয়ের শহীদ পরিবারের সামনে বসে চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে এমন অনেককে আমাদের সামনে ধরে, আমি ট্রাইব্যুনালে রায়ের সময় কোর্টরুমে ছিলাম, এমন অনেককে নিয়ে আসা হয়েছে যাদের একদম একটা পা আর্টিফিশিয়ালি লাগানো, দুটো চোখ নাই, ধরে ধরে উঠাতে হয়েছে। আর যখন রায় পড়া হচ্ছিল আমাদের পাশে শহীদ পরিবারগুলো অঝরে কাঁদছিলেন, তাদেরকে থামানোর কোনো সুযোগ ছিল না। আমি শুধু চিন্তা করছিলাম, দেখেন যারা আমাদেরকে লড়াই বন্ধ করতে বলে এটা সম্ভব না, ওটা সম্ভব না, এই দুনিয়ার কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট কি বলেছিল খুনি হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার শুধু পতনই হবে না, তার এই ভয়াবহ পতন হবে? এবং সেই রায়ে তো আমরা দেখেন, আমরা ইনকিলাব মঞ্চের সর্বপ্রথম এই জুলাই গণ অভ্যুত্থানে প্রথম কিছুদিন পরেই আমরা দেশব্যাপী প্রত্যেকটা বিভাগে নিজেরা ছুটে গেছি, জনসংযোগ করেছি, মাইলের পর মাইল হেঁটেছি মানুষের কাছে যে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আমরা তখন বলেছিলাম প্রথম এক্সিকিউটিভ অর্ডারে এবং ফাইনালি জুডিশিয়াল প্রসেসে, এক্সিকিউটিভ অর্ডারে শুধু চলবে না। এবং আমরা শহীদী সমাবেশ করেছি। এবার সারা দেশের মানুষ যখন একাত্ম হয়েছে, এটা এক্সিকিউটিভ অর্ডারে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, স্থগিত করা হয়েছে। কিন্তু দেখেন গতকালকে কিন্তু আদালত তার অবজারভেশনে খুব ভালো করে বলেছে যে যতগুলো ফাইন্ডিং আছে, ওবায়দুল কাদের চৌধুরী, তাদের বক্তব্য থেকে শুরু করে আওয়ামী লীগের সেক্রেটারি থেকে শুরু করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থেকে শুরু করে সবার বক্তব্যতে তারা
প্যারালালি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই তিনটা নাম উল্লেখ করে বলেছে তারা শুধু গণহত্যার সমর্থনই যোগায় নাই, তারা নিজেরাই গণহত্যায় অংশ নিয়েছে, সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং আমরা অস্ত্র হাতে, আগ্নেয়াস্ত্র হাতে তাদেরকে অনেক ছবিও দেখেছি, মিডিয়ায় দেখেছি। এতদিন মিডিয়া যেটা করতো, দেখি এই মিডিয়ার অনেস্টিতে কতটুকু এবার দাঁড়ায় আমরা দেখবার চেষ্টা করছি। আমরা গত 8 মাস 10 মাস ধরে যখন বলছি যে আপনারা হাসিনা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, ফ্যাসিস্ট বলা যাবে না, খুনি বলা যাবে না, কেন? কারণ সে এতদিন পর্যন্ত ছিল অ্যাকিউজড, অভিযুক্ত, প্রমাণিত ছিল না। ফাইন, গুড অ্যান্ড ফাইন। তাহলে এখন আমাদের কথা হলো, আমরা তো খুনি হাসিনা এই জন্য বলতাম যে আমরা গণহত্যাটা তো চোখের সামনে দেখেছি। ওকে, ধরেন এই আদালত যদি বলতো যে না এই গণহত্যা হয় না, তাহলে কি আমাদের চোখ ভুল হয়ে যেত? কিন্তু এখন তো বাংলাদেশের আইন আদালত বলেছে তিনি খুন করেছেন এবং তিনি দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। এখন কি বাংলাদেশের মিডিয়াগুলো হাসিনা নামের আগে খুনি হাসিনা সাহস করে লিখবেন? কয়টা মিডিয়া সেটা লিখতে চায়? আমরা সেই সাহসটুকুন দেখতে চাই। কারণ আমি আপনাকে বলি, আমার আজকে খুব মনে পড়ছে শহীদ আব্দুল কাদের মোল্লা, ওনাকে নিয়ে স্বাভাবিকভাবে সংগ্রাম তো জামাত ইসলামের পত্রিকা সংগ্রাম, এবং সেইখানে আব্দুল কাদের মোল্লা, দেখেন শহীদ শব্দটা কোথায় যুক্ত হবে কি হবে না এটা কিন্তু বাংলাদেশে কোনো আইন নাই, যে যার জায়গা থেকে গুরুত্ব দিয়ে বলেন। আব্দুল কাদের মোল্লার নামের পূর্বে আবুল আসাদ সাহেব সম্পাদক সংগ্রামের, তিনি শহীদ কথাটা লিখেছিলেন। আমারও আজও খুব মনে পড়ছে, তখন এই যে আওয়ামী লীগের গুন্ডাগুলো তারা বাংলাদেশের সব থেকে প্রবীণ সম্পাদক আবুল আসাদ সাহেবের অফিসে গিয়ে দাড়ি টেনে তাকে রুম থেকে বের করে নিয়ে থানায় দিয়েছে। আজকে যারা বাংলাদেশের জুডিশিয়াল প্রসেস মামলা হয়েছে, শুধু তাই না, চিফ রিপোর্টার আমাদের গাজী ভাই যিনি বিএফইউর প্রেসিডেন্ট ছিলেন, তাকেও ওই একই মামলায়, তাহলে আপনি চিন্তা করেন এর মানে জেল খাটতে হয়েছে দীর্ঘদিন। এখন এর মানে এটা তো রাষ্ট্র বলছে না, জামাত ইসলামের পত্রিকা তার কর্মীকে বা তার নেতাকে শহীদ বলছে, আপনি তো এটা আটকাতে পারবেন না। তারপরও কি করা হয়েছে, সেখানে মব করে তার দাড়ি টেনে হেঁচড়ে নিয়ে তাকে জেলে ঢুকানো হয়েছে। আপনি পারলে বলেন তো, আজকে তো আমি বলতে চাই এই যে ডেইলি স্টারের মাহফুজ আনাম সাহেব, এরপরে অন্যান্য যারা আছেন, কিছুদিন আগে তারা একটা বিবৃতি দিয়েছেন, রাইট, একটা ব্যাপারে। তো তখন কি এটা মব ছিল না? একটা মিডিয়ার অফিসে ঢুকে, এর মানে এই সম্পাদকের যেহেতু মুখে দাঁড়িয়েছে, অথবা একটা ঘরানার পত্রিকার সম্পাদক, এর মানে তার রুমে তাকে দাড়ি টেনে বের করে থানায় তুলে দেওয়া যায়, এইটা মব না তাহলে? এবং তখন কি আপনি বলতে চাই সম্পাদক পরিষদ যে ছিল তারা কি এর বিরুদ্ধে কোনো অবস্থায় নিয়েছিল, প্রতিবাদ করেছিল? না, কোনো প্রতিবাদ করে নাই। এর মানে তার ব্যাপারে এটা করা বৈধ। তা আজকে আমরা বলতে চাই যে তাহলে এই যে হাসিনার ব্যাপারে এখন রায় হলো, এখন বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রতি, রাষ্ট্রের প্রতি যাদের ন্যূনতম শ্রদ্ধা আছে, তাহলে তাদের তো অবশ্যই হাসিনার বিরুদ্ধে আগে খুনি হাসিনা বলাটাই হলো সব থেকে বৈধ। এখন আমরা দেখতে চাই বাংলাদেশের কয়টা মিডিয়া, মূলধারার মিডিয়া এই নামের আগে তাকে খুনি লিখতে পারেন। দেখেন, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু আমাদের সবার পরিচিত মীর মুস্তাফিজুর রহমান সাহেব, মীর মুগ্ধের বাবা, আপনার অনুভূতি কালকের এই রায়ের পর আমরা একটু শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার সাথে এই মঞ্চে উপবিষ্ট আমার আঙ্কেল হাদি, উপস্থাপক জাহিদ চৌধুরী এবং এনটিভির দর্শক যারা আছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং শহীদ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে গতকালকে যে রায় হয়েছে, আমার আঙ্কেল যারা বলল যে রায়ের আগে সে তাকে দোষী বলা যায় না, সেই হিসেবে অনেকে অনেক বলে তাকে খুনি বা স্বৈরাচারী এগুলি বলাটা ঠিক ছিল না। তবে কালকের রায়ের পরে আইন আদালতের মাধ্যমে যে রায় দিছে, আমি বিশেষ করে বিভিন্ন মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই রায়টা যথোপযুক্ত এবং সঠিক এবং পুঙ্খানুপুঙ্খভাবে এটা একটা যথাযথ রায় দেওয়া হয়েছে। এবং বিশেষ করে আমি বলবো, বিগত দিনে অনেকেই বলতে চেয়েছেন যে গণতন্ত্রের মানবকন্যা। আমি বলবো আসলে শেখ হাসিনা যে কর্মকাণ্ড করেছে, যেভাবে যে রায়ের মাধ্যমে, এই রায়ের মধ্যে আমরা শুনছি বিভিন্ন কি কি পুরো বিষয়টা উঠে আসছে যে তার এই নির্যাতনের, অত্যাচারের, খুনের, গণহত্যার পুরো চিত্রটা উঠে আসছে। কাজেই সেই দিক থেকে আমি বলবো সে গণতন্ত্রের
কন্যা তো নই, আমি বলবো সে একজন দানব কন্যা। দানবের যেমন কোনো হুঁশ জ্ঞান থাকে না, যখন যা খুশি তাই করে। আমি বলবো যে শুধু ফেসিস্ট বা স্বৈরাচারী বললে আমার মনে হয় যে এটা যথাযথ হবে না। তাকে খুনি এবং দানব কন্যা বললে যথোপযুক্ত তার যে সম্বোধন করা হয় সেইভাবে তাকে আমি মনে করি সম্বোধন করবে। এবং বিগত দিনে যে রায় দিছে, এই রায়ের মাধ্যমে একজন রাজসাক্ষী হওয়াতে তার মাত্র 5 বছর, আর খুনি দানব কন্যা শেখ হাসিনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এই দুজনের মৃত্যুদণ্ড দিছে। আর আমি মনে করি যা কমপক্ষে যে 5 বছরের যে সাজা দেওয়া হয়েছে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের, এটা আমার দৃষ্টিকোণ থেকে এটা হয় নাই। এটা অত্যন্ত এই জন্য আরো বেশি সাজা উচিত ছিল। কমপক্ষে যাবজ্জীবন ফাঁসি না সে যেহেতু স্বীকার করছে দুষ্টুটি এবং রাজসাক্ষী হয়েছে, ফাঁসি না হইলেও অন্তত যাবজ্জীবন দেওয়া উচিত ছিল। কাজেই এখন হাসিনার বিচারটা, এটা তো রায় হলো, এখন এটা কার্যকর করা আপনার এই জায়গায় আপনার ইয়েটা কি থাকবে রাষ্ট্রের কাছে, কিংবা আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষাটা চাহিদাটা কি থাকবে? সে তো ভারতের আশ্রয়ে আছে এবং ওইখানে থেকেই দেখা যাচ্ছে এখনও এই জুলাই অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড, কালকের রায় নিয়েও আমরা দেখেছি যে বিরূপ মন্তব্য নানা কিছু করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে। শেখ হাসিনা নিজেও মন্তব্য করেছে কোনো মিডিয়া, ওয়ার্ল্ড মিডিয়ায়। এই জন্য আমি বলতে চাই যে শেখ হাসিনার এই রায়ের ব্যাপারে শুধু আমি ব্যক্তিগত না, এই আন্দোলনের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে এবং যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সবারই একটা দাবি হবে যে যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে এবং ওই স্বরাষ্ট্রমন্ত্রী আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এদেশে আইনা কার্যকরী ব্যবস্থা রায়টা কার্যকরীভাবে বাস্তবায়ন করা হোক। এবং আমি মনে করি তার পাশাপাশি যে এই আন্দোলনের পরে শেখ হাসিনা তো পালাই গেছে, এই আন্দোলনের পরে আরও যারা পালাই গেছে, যাদের সহযোগিতায় পালাই গেছে, আর যারা দেশে আছে, যারা পালাই গেছে তাদেরকে কারা সহযোগিতা করছে তাদের ব্যাপারেও আমি বলবো যে আমাদের দাবি হলো যে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। কারণ এখন যদি ভারত সরকার যদি হাসিনাকে না দেয়, যদিও চুক্তি আছে, না দেয়, তাহলে তার বাস্তবায়ন তার ফাঁসিটা কার্যকর করা সম্ভব হইতেছে না। কাজে যারা পরবর্তীতে হাসিনার পরে যারা অন্যান্য যেমন সেক্রেটারি উপদল কাদের ছিল, আরও যারা ছিল পালাই গেছে এদেশ থেকে, পালাই যাইতে যারা সহযোগিতা করছে এবং পৃষ্ঠপোষকতা করছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং আগামী দিনে যে নির্বাচন হবে ওই নির্বাচনে এদেশের জনগণ যেন সঠিক ভূমিকা পালন করে। সেই সঠিক ভূমিকা পালন করতে গেলে যারা শহীদ হয়েছে, যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যারা মানে ঘুষ, দুর্নীতি এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে যারা কাজ করবে এবং একজন সৎ যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করে এদেশের আগামী দিনে ভবিষ্যৎ গড়ে তুলবে। কারণ আমরা দেখেছি বিগত দিনে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আমরা কি দেখতে পেলাম? দেশ স্বাধীন হওয়ার পর এক পর্যায়ে 30,000 জাসদ নেতাকর্মী, তারপরে স্বাধীনের পরপরই সেক্টর কমান্ডার মেজর জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম স্বাধীন দেশে একজন সেক্টর কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ ছিল কি, সে এই দেশের থেকে ইন্ডিয়ান বাহিনী, বিভিন্ন যন্ত্রাংশ, বিভিন্ন মিল কারখানার
এগুলি লুটপাট করেন যখন ভারতে পাচার করছিল ওইটাকে বাধা দিছিল। কাজেই এই ভারতের যারা দূষর আছে, ভারতের যারা রাজাকার আছে, তাদের যেন ভবিষ্যতে কোনো এই সমাজে ৭১-এ যেভাবে রাজাকারদেরকে ট্রিটমেন্ট করে ইয়া করে সেটা তাদেরকে যে চোখে দেখা হয়েছে, ভারতের যারা রাজাকার আছে এই জুলাই আন্দোলনের মাধ্যমে এবং ভারতের জন্য ভারতের পক্ষে যারা সুর মেলাইবে তাদেরকেও রাজাকার হিসেবে সেই চোখে দেখা দরকার। কারণ ৭১-এর স্বাধীনতার পর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা একটা মানচিত্র আর একটা পতাকা পাইছি। আসলে সত্যিকার অর্থে ৭১-এর যে চেতনা স্বাধীনতার, এই চেতনাকে বাস্তবায়ন হয় নাই। বাকশালের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে উনি একজন সৈনিক হয়েও বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করছে। এমনকি আওয়ামী লীগ সহ শেখ হাসিনাকে এই দেশে আনার জন্য যে পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নিছে এবং এই দেশে তখন আল্লাহর পক্ষ থেকে আমি মনে করি একটা স্বস্তি ছিল, একটা স্বাধীনতার স্বাদ আমরা প্রথম পাইতেছিলাম। কিন্তু আবার শেখ হাসিনা এই দেশের ক্ষমতা আইসা মানে আইওয়াসের মাধ্যমে যে 3টা নির্বাচন করছে, আমি বলবো এটা আইওয়াসের মাধ্যমে নির্বাচন করছে আন্তর্জাতিকভাবে। মানে আমরা আসবো নির্বাচন নিয়ে, পরে আপনার কাছে আবার আসবো। জনাব হাদী, আপনাকে বিরতিতে যাওয়ার আগে 1 মিনিট আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে উনি যে কথাটি বলছিলেন একটা বিষয়ে বিশেষ করে, যে আমরা জানি যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন 5ই আগস্টে, কিন্তু আসাদুজ্জামান কামাল তো বাংলাদেশের ভিতরেই ছিলেন এবং অনেক দিন ছিলেন। উনি যেটা বলেছেন যে উনি 9 তারিখে মানে 1 মাস 3 দিন পর 4 দিন পর বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। ওনার ভাষ্য একটা ইন্টারভিউ আপনি দেখেছেন ইয়েতে আসছে। তো এতদিন বাংলাদেশের ভিতরে থাকার পর তারে ধরা হলো না, তাকে কারা সহযোগিতা করলো, কিভাবে উনি পালিয়ে গেলেন? ওবায়দুল কাদেরও ছিলেন। দেখেন, এজন্যই আমরা বলেছি যে আমরা গণ অভ্যুত্থান করতে পেরেছি কিন্তু বিপ্লব করতে পারি নাই। আমরা যদি বিপ্লবটা করতে পারতাম তাহলে তো এদের এখন আজকে সবার ফাঁসির মঞ্চে থাকবার কথা। আপনি মানে 5ই আগস্ট সন্ধ্যার পরেও এই যে মেজর জেনারেল জিয়াউল হাসান 1000 কল রেকর্ড ডিলিট করেছে খুনি হাসিনার। আপনি ভাবেন যে এখন পর্যন্ত আদালতের কাছে যেই কল রেকর্ড আছে এত ডিলিট করবার পরেও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাকসুদ কামালকে যা বলছে, তাপসকে যা বলছে, তাতেই তাকে হত্যা মানে সে যে হত্যা করেছে এটা প্রমাণ করার জন্য উপযুক্ত। তাহলে আপনি ভাবেন যে কলগুলো রেকর্ডগুলো ডিলিট করা হয়েছে সেটা থাকলে তাকে কত হাজারবার ফাঁসি দেওয়া যেত। এটা তো কত ভয়াবহ কাজ। এবং এই যে ক্যান্টনমেন্ট থেকে 626 জনকে সেফ এক্সিট দিয়ে, আমি আপনাকে বলি এখানে শুধু ক্যান্টনমেন্ট না, এখানে ক্যান্টনমেন্ট, এখানে বিভিন্ন রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলগুলো সীমান্তে পাড়ি দিয়ে দিয়েছে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন মোটা অঙ্কের টাকায়। এখানে অনেকগুলো এজেন্সি একসাথে কাজ করেছে। কোথাও ধরেন প্রশাসনের লোক কাজ করেছে, কোথাও পলিটিক্যাল পার্টির লোকেরা কাজ করেছে, কোটি কোটি টাকা খেয়ে তারা এই গণহত্যাকারীদেরকে ছেড়ে দিয়েছে। তো এটা তো আমাদের জাতীয় জীবনের বিপর্যয়। এই জন্য আমি বলি কি, এই যে আমাদের যাদের অনেক টাকা লাগবে, এই সিনিয়র গ্রুপ, এদেরকে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমাদের খুব কম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা জুলাই গণ অভ্যুত্থানে দৃঢ়ভাবে রাজপথে ছিল, এই তরুণরা টাকা খেয়ে এটা ছাড়তো না। যারা হত্যাকারী ছিল, যারা জুলাই গণহত্যা চালিয়েছিল, সরকারে যারা ছিল, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী উনি দেশেই ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি দেশেই ছিলেন, দীর্ঘদিন দেশে অবস্থান করছেন, ওই সময় কেন তাদেরকে ধরা গেল না এবং তারা পালিয়ে গেলেন? তারা যদি আজকে হাজির থাকতেন, ট্রাইব্যুনালে হাজির থাকতেন, তাইলে এই টুকটাক যে সমালোচনাগুলো হচ্ছে কিংবা ইন্টারন্যাশনাল মিডিয়া বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো একটা বিষয় বলার চেষ্টা করছে যে অনুপস্থিতিতে বিচার হয়েছে, কিন্তু এইখানে এই পুরো বিষয়টার আপনি কি বলবেন? আপনাকেই ধরেন, আমি এই আমলে নিয়েই বলি, ধরেন এইটা যদি ইস্যু হয় যে অনুপস্থিতিতে বিচার হয়েছে, তা ফাইন, যে তাহলে উপস্থিতিতে বিচার করা কিভাবে সম্ভব? তার মানে এই কি মানে আইনগত তো কোনো পথ ছিল না, আইনগত সব বিষয় তো মেনেই করা হয়েছে। এটা তারা তো এখন অ্যাবসকন্ডার। জি, তাদেরকে বাংলাদেশের প্রক্রিয়ায় যতভাবে সিস্টেম আছে, পত্রিকা বিজ্ঞাপন দেয়া, হাজির হতে বলা, ভারতকে অনুরোধ করা, ফরমালি অনুরোধ করা, প্রত্যেকটা করা হয়েছে। এখন ধরেন হাসিনা আগামী মৃত্যু পর্যন্ত কোনোদিন বাংলাদেশে আসলো না, তাহলে এই বিচার হবে না? তাহলে উপায় আছে দুইটা। একটা হলো যে হাসিনাকে ভারত ফেরত দিবে বিচারের জন্য, আর যদি সেটা না হয়
তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ইন্ডিয়া একটা মানে বেঞ্চ করতে দিবে, যে সে যেহেতু ওখানে আছে। আর দুইটাই যদি না হয় তাহলে আর একটা উপায় আছে, যে আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়ে হাসিনাই চাইলে এদের বিরুদ্ধে মামলা করতে পারেন, যেখানে গিয়ে বাংলাদেশ আবার ডিফেন্ড করবে যে না কোনটা সত্য কোনটা মিথ্যা। তাহলে ধরেন হাসিনার তরফ থেকেও যদি এই এলিগেশন আমরা বলি, হাসিনা কি এটার কোনোটা করেছেন? তিনি কি দেশে এসে, এবং আমি আপনাকে দেখেন যে ব্যাপারটা আমি বারবার আমরা বলতে চাই, সেটা হলো এই যে হাসিনা ধরেও নয় যদি যে তার সাথে অন্যায় হয়েছে তার কথা মতে ধরে নিলাম, তাহলে গত 15 বছরে এমন কোন নিপীড়ন দুনিয়ায় বাকি ছিল সেটা সে বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে করে নাই? গুম, খুন, ক্রসফায়ার, হত্যা, ধর্ষণ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, এরপরে জুলাই গণহত্যা, এরপরে বাকি তো সব বাদ, কোনটা তিনি করেন না? টাকা পাচার। হ্যাঁ, টাকা পাচার। মানে যদি সরাসরি মানুষ খুনের কথা বলি, তাহলে আপনি আমাকে বলেন যে বেগম জিয়া তিনি তো বাংলাদেশ ছেড়ে আর কোথাও যান নাই, তার বিরুদ্ধে মিথ্যা মামলা, তিনি এই টাকাটা 1 কোটি টাকা, যেটা না 2 কোটি টাকা, 2 কোটি টাকা, এইটা তিনি একটা ফান্ড থেকে আর একটা ফান্ড, তার নিজের ফান্ডে নেন নাই, এবং সে কারণে তাকে জেলে তার হাত বাঁকা হয়ে গেছে। তাকে এমন বলা হয়েছে যে সে যদি এখান থেকে চলে যায় আর রাজনীতি করবে না তাহলে তার কোনো ইস্যু নাই, কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো জন্মভূমিও নাই, আমার কোনো মৃত্যুভূমিও থাকবে না। তো বেগম জিয়া তো লড়াই করেছেন। আসেন জামাত ইসলামীর ক্ষেত্রে, জামাত ইসলামী যাদেরকে জুডিশিয়াল কিলিং করা হলো 13তে গণজাগরণ মঞ্চের নামে মব করে শাহবাগে, ইতিহাসের ভয়াবহ মব করে, দেখেন এখানে মীর কাশেম আলী সাহেবের কথাটা আজকে আমার খুব মনে পড়ে, যে ওনার বিরুদ্ধে যখন এই এলিগেশন আনা হয় উনি তখন দেশে ছিলেন না, দেশের বাইরে ছিলেন। ওনার আত্মীয় স্বজন সবাই বলেছে যে আপনি প্লিজ আর দেশে আসেন না, কারণ আপনাকে হত্যা করে ফেলবে তারা। এই সব জানা সত্ত্বেও তিনি দেশে আসলেন। তিনি বললেন কেন, আমার তো দায়বদ্ধতা শুধু আমার মাতৃভূমির প্রতি, আমি এই মাটি এবং মানুষের রাজনীতি করব, আমি লড়াই করব। তো আমার তো বেঁচে থাকতে, এর মানে কি, এই যে জামাত ইসলামী থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে তারা গত 15 বছর তো এই খুনি হাসিনার ক্যাঙ্গারু কোর্টেই হাজিরা দিয়েছেন, লড়াই করেছেন, জেল খেটেছেন, কেউ চিরতরে গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, সন্তান এখনো বাবার লাশ খোঁজে, আর বাকি যারা বেঁচে আছেন কেমন একটা জীবনযাপন করেছেন, বেগম জিয়ার হাত বাঁকা হয়ে গেছে, এরপর একটা মুক্তি এসেছে। তাহলে এই যে জামাত ইসলামী বলি, বিএনপি বলি, অন্যান্য দল বলি, তারা তো লড়াই করেছেন, আপনার ক্যাঙ্গারু কোর্টেই লড়াই করেছে, প্যারালালি রাজপথে লড়াই করেছে। অথচ শেখ হাসিনা দেখেন, মানে মোরাল গ্রাউন্ড ন্যূনতম না থাকলে কি হয়, তিনি তার বানানো, তিনি বলেন তার বাবার বানানো রাষ্ট্র, এরপর এই দুনিয়ার সব তিনি বানিয়েছেন গত 15 বছর ধরে, তার ন্যূনতম আস্থা তার জিনিসের উপরেও নাই, যে জন্য তিনি জনতাকে ফেস করা তো দূরের কথা, তিনি আদালতকেও ফেস করা দূরের কথা, তিনি এমন সময় চলে গেলেন যে নিজের বোনকে ছাড়া কোনো নেতাকর্মীকে পর্যন্ত তিনি বলে যান না যে আমি পালিয়ে যাচ্ছি, তিনি নিজের মতো করে পালিয়ে গেলেন। তার সেক্রেটারিকে পর্যন্ত তিনি বলেন নাই, তিনি হুট করে পালিয়ে গেলেন। এবং কি করলেন, এই যে বিরাট একটা জনগোষ্ঠীকে জীবনে বিপদের মধ্যে, ঝুঁকির মধ্যে ফেলে গেলেন। এবং দেখেন, আমরা একটা কথা বারবার বলি, মূলত আওয়ামী লীগের শিকড় বাংলাদেশে নাই। যতবার সে বিপদে পড়েছে, যখন অন্যান্য রাজনৈতিক দল তারা দেশে থেকে মাটি ও মানুষের সাথে কামড় থেকে দিয়ে পড়ে থেকেছে, তারা দেশ ছেড়ে যায় নাই। কিন্তু দেখবেন আওয়ামী লীগ এই যে 1975-এ যে অভ্যুত্থান হয়েছে শেখ মুজিবের বিরুদ্ধে, তারপরে শেখ হাসিনা দেশে ফিরেছে কবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তাকে দেশে এনেছে, এবং সে আসার পরে শহীদ প্রেসিডেন্ট ভারতেই ছিলেন, ভারতে ছিল, এই মানে ভারত তো তার সেকেন্ড হোম না, ওইটাই তার মাদারল্যান্ড মূলত। এরপরে আপনি দেখেন আজ পর্যন্ত যত হুমকি ধমকি থেকে শুরু করে তিনি ইন্ডিয়া থেকে ক্রমাগত দিয়ে যাচ্ছেন। এর মানে তার, যেহেতু তাকে এম্পাওয়ার করে ইন্ডিয়া, তার সমস্ত দায়বদ্ধতা ইন্ডিয়ার প্রতি, তার পলিটিক্সটাই হলো ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে তার বাংলাদেশ হচ্ছে, মানে বাংলাদেশ হলো তার ওই যে আগেরকালকে জমিদারদের মতো। কিরকম ধরেন, এটা অন্যভাবে কেউ না দেখ, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কবি সাহিত্যিক হিসেবে বিরাট, কিন্তু তিনি কিন্তু একজন জমিদারও। পূর্ববঙ্গে তার জমিদারি ছিল, কিন্তু পূর্ববঙ্গে মানুষের জন্য তিনি কিছু করেন নাই কুষ্টি এসে, কিন্তু এখান থেকে টাকা নিয়ে তিনি শান্তিনিকেতনটা কিন্তু পশ্চিমবঙ্গে করলেন। হাসিনার রাজনীতি এইটা, এখানে মানুষের সাথে মাটির সাথে। আর একটা কথা আপনাকে শুধু বলে দিই, দেখেন আল্লামা সাইদি সাহেবের যখন তার বিরুদ্ধে রায় হলো, কার্যকর না, শুধু তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা এই ট্রাইব্যুনাল দিয়েছিল, ক্যাঙ্গারু কোর্ট দিয়েছিল হাসিনার আদালত, 2 দিনে 146 জন নারী পুরুষ শহীদ হয়েছেন। এবং আপনি নিশ্চয়ই প্রতিবাদ করতে গিয়ে, হ্যাঁ, এবং প্রতিবাদ করতে গিয়ে মানুষ মেরে, উত্তরবঙ্গের দিকে পাখি যেরকম মানুষ মেরে তারপরে স্তূপ করে রাখে, এরকম নারী পুরুষের লাশ আমরা পত্রিকায় দেখেছি, আমার দেশে দেখেছি, আমার এখনো মনে আছে যে লাশ স্তূপ করে রাখা হয়েছে, পুলিশ রেখেছে। 2 দিনে 146 জন মানুষের জীবন গেছে, সেটা রায় কার্যকর না, শুধু তার বিরুদ্ধে অন্যায় রায় দিয়েছে বিএনপি, জামাত ইসলামীর অন্যান্য নেতাবৃন্দের। এবার আপনি দেখেন, হাসিনা বলে না তার নেতা, কোটি কোটি নেতা
30% ভোট। আপনি বলেন তো, এই যে তারা একটা 13 তারিখ কি দিল, লকডাউন, আমরা বলি অনলাইন লকডাউন। ওই তার বাপি যেরকম বলছিল যে আমি হরতাল ডাকছি তোরা নাকি তেল দিয়ে ঘুমা, সে অনলাইন লকডাউন ডাইকা এই সালমের টাকায় সে 1000 কোটি টাকার উপরে বিনিয়োগ করেছে বাংলাদেশের এই বিচারকে ব্যাহত করার জন্য। 13 তারিখ আপনি আমারে বলতে পারবেন? তাদের তো রাজনীতি আগুনের রাজনীতি। এই কিছু আগুনের মানে মানুষকে পুড়িয়ে মারার বাইরে রাজপথে কোথাও 10টা মানুষ দাঁড়াইছে যে আমাদেরকে গ্রেফতার করো, যাই করো, আমরা তার বিরুদ্ধে তার জন্য লড়বো, আমরা দাঁড়িয়েছি। বিএনপি তো দাঁড়াইছিল, জামাত ইসলাম দাঁড়াইছিল, পান নাই। এই যে 16 তারিখে 17 তারিখ নাম দিল কি শাটডাউন, এবং দেখেন এই আন্দোলনের নামটা আবার জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন নাম, লকডাউন শাটডাউন দুইটাই তারা চিন্তা করে নিয়েছে, কিছু নাই। এবং আপনি বলেন তো, এই যে 2 দিনে শাটডাউন যেই ডাউন দেব, আপনি কয়জন মানুষ, এই যে আমাদেরকে অনেকে ছোটবেলা বুঝাইছে কি শেখ মুজিবুর রহমান বলেছে যে 75-এর পরে গায়েবানা জানা যায় কোনো লোক পাওয়া যায় না, বলে দেশের অবস্থা সেরকম ছিল না। তো দেশের অবস্থা সেরকম যদি না থাকে, তাহলে এবার হাসিনার তো এখন কোটি কোটি মানে তার সমর্থক আছে, তাহলে কই? দেখেন শেখ মুজিবের মৃত্যুর পরে জানা যায় লোক পাওয়া যায় নাই, কিন্তু কিছুদিন পরে যখন 4 নেতার মৃত্যু হয়েছে জেলখানায়, তখন কিন্তু গায়েবানা জানা যায় লোক হয়েছে। এই যে হাসিনার জন্য তার এত শুভাকাঙ্ক্ষী কই? এই যে আদালতে রায় হওয়ার পরে 50 জন মানুষের তো একটা মিছিল দেখলাম না যে আমরা ঠিক আছে আমাদেরকে গুলি করো। সাইদি সাহেবের জন্য 2 দিনে 146 জন 44 জন মানুষ জীবন দিয়েছে। হাসিনার জন্য কয়জন মানুষ জীবন দিছে? জামাতের তো 1 টাকা খরচ করতে হয় নাই, বিএনপির তো টাকা খরচ করতে হয় নাই, হাসিনা তো কোটি কোটি টাকা খরচ করতেছে। পাশে তার প্রতিবেশী দিল্লি আছে, জামাতের বিএনপির তো পাশে দিল্লি নাই, 3 দিকে দিল্লি তার শত্রু, এক পাশে সাগর। এর মানে এইখানে তারা যে ন্যারেটিভটা বলে, এটার মূল কথাটা হলো হাসিনা ইজ এ গন কেস। আপনি আর কোন ফর্মে আপনি হাসিনার কেসকে আর বাংলাদেশে ব্যাক করাতে পারবেন না। সুতরাং তারা যদি তওবা করে বিচারের মুখোমুখি হয়, যারা গণহত্যা করে না, তারা যদি মানুষের কাছে মাফ চায়, তবেই তাদের ভবিষ্যৎ হয়তো কিছুটা আলো দেখবে, নয়তো ওই জাহিলিয়াতের মধ্যেই তাদের জীবন চলে যাবে। আপনার কাছে আবারও আসবো, আপনার কাছ থেকে শুনতে চাই জনাব হাদি কয়টা বিষয় বলেছেন যে শেখ হাসিনার এই রায়ের পর ফাঁসির দণ্ড হলো, কিন্তু আওয়ামী লীগ কোথায়? আসলে আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগের এই অবস্থা মানে করুণ অবস্থা। এই অবস্থার মধ্যে তাদের মনোবল একদম শূন্যের কোঠায়। এই মনোবল যারা সমর্থক আছে তারা আর এই হাসিনার জন্য তারা মানে বেকায়দায় পড়তে চায় না। কারণ রইল শেখ হাসিনা মানে খুনি শেখ হাসিনা, কি বলে এটারে, দানব কন্যা শেখ হাসিনা নিজের জীবনের দামটা বড় মনে করছে। এই দেশের যারা নেতাকর্মী আছে আওয়ামী লীগে, তাদের জীবনের কোনো মূল্য নাই। কারণ যদি মূল্য থাকতো, খালেদা জিয়ার মতো শেখ হাসিনা এই দেশে থাকতো এবং মামলা মোকদ্দমা সব কিছু ফেস করতো। সে এগুলি ফেস না করে তার জীবন নিয়ে সে 5ই আগস্ট পালাই গেছে। এবং 16 জুলাই আবু সাইদকে যখন হত্যা করা হলো, তারপর সে বুঝতে পারছে যে তার আর এই দেশে মানে জায়গা হবে না। সে 5ই আগস্ট সে নিজে পালাইছে, কিন্তু এর আগে তার যে শেখ পরিবারের যে আত্মীয় স্বজন যারা ছিল, রাজনীতিবিদ ছিল, তাদেরকে সে মানে ওইভাবে ইশারার মাধ্যমে ওইভাবে ওদেরকে এই দেশের পালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। হয়তো পরিবেশ যদি আবার অনুকূলে আসে তোমরা আইসো। তো এই মেসেজ দেওয়ার পরে এই দেশের যারা আওয়ামী লীগ করতো এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী, তারা তো আসলে বোকার স্বর্গে বাস করে না। তারা বুঝতেছে যে এখন তার জীবনটা এবং তার শেখ পরিবারের জন্য সে যেটা করছে, আমাদের জন্য তার সেই দরদ নাই। কাজে তারা এই দেশে এই আওয়ামী লীগের জন্য তারা আর কোনো কিছু করতে রাজি না। কারণ আচ্ছা, আপনার কাছে আবার আসবো জনাব হাদি। এখন আজকে আমরা জানি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে তারা শেখ হাসিনাকে যাতে ফিরিয়ে আনা যায় সেই জন্য তারা ফর্মালি ভারতকে অনুরোধ করবে। কালকে স্টেটমেন্ট দিয়ে অনুরোধ করেছে, আবার এখন ফর্মালি চিঠি দিয়ে অনুরোধ করবে। পাশাপাশি ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে তাকে যাতে ফিরিয়ে আনা যায়, কারণ এখন তারা অ্যাকিউজ, তাদের বিরুদ্ধে রায় হয়ে গেছে, শেখ হাসিনা এবং কামালকে যাতে ফিরিয়ে আনা যায়। এবং এর পাশাপাশি আমরা দেখছি যে আগামী দিনে নির্বাচনও সামনে আছে। সব মিলে আপনার কি মনে হয় যে ভারত
শেখ হাসিনাকে আমাদের কাছে তুলে দিবে? দেখেন, ভারতের ব্যাপারে একটা কথা বলা, আর শেখ হাসিনাকে তার কাছে রেখে এইরকম একজন আসামিকে, এইরকম একজন অপরাধীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিভাবে স্বাভাবিক হবে? সত্যি কথা বলতে ভারত নিজে তো একটা বড় ক্রাইসিসে আছে। একটা হচ্ছে ভারতে তাকে সেটেল করবার আগে কিন্তু আপনারা তো নিশ্চয়ই জানেন যে তাকে আরব আমিরাতে এবং ইংল্যান্ডে 2 জায়গায় ট্রাই করা হয়েছিল। আরব আমিরাত রিজেক্ট করেছে, ইউকে, ইংল্যান্ড রিজেক্ট করেছে, তারপরে ইন্ডিয়া তাকে বাধ্য হয়েছে রাখতে। তো এখন যেটা ব্যাপার, আমি ভারতের একটা ব্যাপারে মানে অবাক হয়ে কি বলবো, এটাই সম্ভবত ভারতের চরিত্র। আপনি নিশ্চয়ই জানেন যে ডক্টর জাকির নায়েক, যিনি বিশ্বব্যাপী পরিচিত একজন ইসলামী বক্তা, ওনাকে বাংলাদেশে প্রোগ্রামে আনার জন্য দাওয়াত দেওয়া হয়েছে এবং অলমোস্ট একটা বড় আয়োজনের প্ল্যান চলছিল। আপনি জানেন যে তার বিরুদ্ধে ভারতের আদালতে মামলা রয়েছে। এখন পর্যন্ত কিন্তু তিনি অ্যাকিউজড, তার বিরুদ্ধে কিন্তু প্রমাণ হয় নাই। হ্যাঁ, তো প্রমাণ হয় নাই, সাজাও হয় নাই। কিন্তু বাংলাদেশ ভারতের বন্দি প্রত্যাবর্তন মানে এই যে চুক্তি আছে, মানে চাইলে যে কেউ অপরাধী এরকম চুক্তি দুটো দেশের মধ্যে আছে। ভারত বাংলাদেশ সরকারকে বলেছে যে যদি জাকির নায়েক বাংলাদেশে আসে তাহলে যেন বাংলাদেশ সরকার তাকে ধরে ভারতের হাতে তুলে দেয়। দেখেন, যার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রমাণিত হয় না এবং আদালতের মানে কনভিকশন যেটা, এটা হয় নাই। অথচ যে এতগুলো গণহত্যা করে চোখের সামনে এবং যার বিরুদ্ধে আদালত থেকে স্পষ্ট এখন রায় হয়েছে, এখন তো ইন্ডিয়া যদি ন্যূনতম তার সভ্যতার ধার ধারে, তাহলে তার নিজের উচিত যে বাংলাদেশ সরকারের সাথে নেগোশিয়েট করা, যে এটা কিভাবে সে দিতে পারে। ঠিক আছে, এখন এতদিন পর্যন্ত যদি সে রাখে, আমি বুঝলাম তারা সমস্ত বিনিয়োগ আওয়ামী লীগের উপরে করে ফেলেছিল, তাই তারা রাখতে বাধ্য হয়েছিল, যে অ্যাকিউজড, অভিযুক্ত, প্রমাণিত নয়। তো এখন তো আদালতে প্রমাণিত, তাহলে এখন ইন্ডিয়া ঠিক কোন যুক্তিতে হাসিনাকে রাখতে পারবে? একটাই যুক্তি, যে সে বাংলাদেশের মানুষের সাথে, জনগণের সাথে কোনো সম্পর্ক করতে চায়ও না এবং সে করবেও না। এখানে যে একটা দাসানুদাস ভারতের সেবাদাস সরকার চায়, যেই পরীক্ষায় সব থেকে বেশি পাশ করেছে আওয়ামী লীগ এবং হাসিনা, ট্রানজিটের নামে করিডোর দেয়া থেকে শুরু করে, বন্দর দেয়া থেকে শুরু করে, এমন কিছু নাই, রামপাল দেয়া থেকে শুরু করে, সে ক্ষমতায় থাকার জন্য দেয় নাই। আপনি ভাবেন যে একটা দেশের সার্বভৌমত্ব, অনেকে বলে যে আমাদের দেশের সার্বভৌমত্ব এই পোর্ট একে দিলে শেষ হয়ে যাবে। তো আমি আজকে বলছিলাম যে সমুদ্র বন্দর তো পৃথিবীর অনেক দেশই আরো উন্নত দেশ থেকে চালায়, প্রমাণ আছে। কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব আছে, এটা কে বলেছে আপনাকে? সাইদি সাহেবের মামলার সাক্ষী সুখরঞ্জন বালি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে গুম হয়েছেন, তিনি সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিবেন, তাই নাই। এবং তার পুরো প্রসিকিউশন দ্রুত সুপ্রিম কোর্টে গেল, তারা বলা হলো নাই 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 নাই। তারপরে সুখরঞ্জন বালিকে কত বছর পরে পাওয়া গেল? ইন্ডিয়ায়, ভারতে পাওয়া গেল। আপনি একটা গুরুত্বপূর্ণ মামলার রায়ের সাক্ষী পর্যন্ত গুম হয়ে যায় আদালতের সামনে থেকে। সালাউদ্দিন সাহেব, বিএনপি থেকে শুরু করে, তারা ভারতের মধ্যে পাওয়া যাচ্ছে। এবার ভারতের একটা সুযোগ আছে, সেটা হলো তার এই ভুলগুলোকে স্বীকার করে সে নতুন করে কোনো দলের সাথে একান্ত না করে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করা। দেখেন, দীর্ঘদিন তো বৈরিত অনেকেরই সাথে থাকে, রাষ্ট্রের কোনোদিন চিরস্থায়ী কোনো বন্ধুও থাকে না, শত্রুও থাকে না। ভারত যদি এটা জনগণকে, বাংলাদেশের মানুষকে বুঝাতে পারে যে ভাই, আমি এতদিন যেটা করেছি, আমি সমস্ত বিনিয়োগ আওয়ামী লীগের উপরে করে ফেলেছি, এটা আমি করতে চাই না, আমি সরাসরি জনগণের সাথে সম্পর্ক করতে চাই। তার মানদণ্ড কি? তার প্রথম মানদণ্ড, তাকে জুলাইকে সম্মান করতে হবে, জুলাইকে স্বীকৃতি দিতে হবে। এখানে আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু আমি শুনতে চাই, যে বলা হয় বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভারত বিরোধী মনোভাবটা সর্বোচ্চ পর্যায়ে আছে। সংখ্যাগত দিক থেকে যদি আপনি বলেন, বাংলাদেশের মানুষের ভারত বিরোধিতা আছে। এখন হাসিনাকে এইভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং তার মাধ্যমে ভারত কি আসলেই কিছু অর্জন করছে, নাকি এই যাও লোকজনের যতটুকুই লোকজন বলে যে এটা স্বাভাবিক সম্পর্ক রাখার জন্য ভারতের সাথে, তারাও কি এখন ভারতের বিরোধী মনোভাব? আমার ধারণা ইন্ডিয়া তো বাংলাদেশকে সব থেকে ক্লোজলি অবজার্ভ করে, কারণ বাংলাদেশ তো ইন্ডিয়ার পেটের মধ্যে, মানে ওই জিওপলিটিক্যালি আমরা দেখলে, অফকোর্স আমরা বলি যে এই 18 কোটি মানুষের দেশ যদি স্থিতিশীল না থাকে, তাহলে ভারত স্থিতিশীল থাকতে পারবে না, এটা তাকে বুঝতে হবে। এখন যে আমার ধারণা, সে
পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট কে আসবে সেটা বুঝবার চেষ্টা করছে এবং সে ডিলটা করতে চায় সেই গভর্নমেন্টের সাথে, যাতে করে হাসিনাকেও এভাবে রাখা যায় এবং তার সাথেও স্বাভাবিক সম্পর্ক করা যায়। এই জন্য আপনি দেখবেন ইন্টারিমের সাথে সে কোনো প্রপার রেসপন্স করে না। ইন্টারিমের সাথে সে এমন হয়েছে অনেক ব্যাপার যে ব্যাপারে ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশ সে রেসপন্সিভ করার কথা নেই, সব ব্যাপারেও সে রাষ্ট্রীয়ভাবে দিচ্ছে, রেসপন্স করতেছে। এর মানে এটা ব্যাপারটা যেটা ঘটেছে ইন্ডিয়ার সমস্ত পরিকল্পনার বাইরে তার এখানে পতন হয়েছে। আমি আবারও বলি, দেখেন এখানে জুলাই গণ অভ্যুত্থান এখানে যেটুকুন পতন হয়েছে আওয়ামী লীগের বা হাসিনার, তার থেকে 1000 গুণ পতন হয়েছে এখানে দিল্লির আধিপত্যবাদের। কারণ আপনি ভাবেন যে অনেকে বলে না যে বাংলাদেশের মানুষের এখন সব থেকে বেশি দিল্লি বিরোধী মনোভাব, ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হলো ওই যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। গত 15 বছরে বাংলাদেশকে ভারত এত বেশি শোষণ করেছে, এখন এটার যদি রিয়াকশন হয় এটা ভেঙে যাবার কথা সবকিছু, কিন্তু সেই হিসেবে তো রিয়াকশন হচ্ছে না। তো ভারতের জন্য যেটা সব থেকে জরুরি, বাংলাদেশের মানুষের সাথে যদি সে নতুন করে সম্পর্ক করতে চায় তাহলে তাকে এটা প্রমাণ করতে হবে যে আমি বাংলাদেশে কোনো আধিপত্যবাদ কায়েম করতে চাই না, আমি প্রভু হতে চাই না, ভালো প্রতিবেশী হতে চাই। আমাকে যদি আমিও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আর উস্কানি দিয়ে সন্তুলার মাদেরকে অস্ত্র দিয়ে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করব না, বাংলাদেশকেও সাথে সাথে বলতে হবে ঠিক আছে ভাই, তাহলে আপনাকে আমি শিলিগুড়ি করিডোরে চিকেন নেকে ডিস্টার্ব করব না। কিন্তু যদি সেটা ভারত না করে তাহলে আমরাও বলতে চাই আপনার হাতে যদি পার্বত্য চট্টগ্রামে ডিস্টার্ব করে আপনি আমাকে অস্থিতিশীল করতে চান, আমার হাতেও মনে রাখবেন একটা শিলিগুড়ি বা স্ট্র্যাটেজিক চিকেন নেক আছে, আমাকে এত ছোট হিসেবে ভাবলে আপনার হবে। আপনার কাছে আবার আসবো, আপনার কাছ থেকে মীর মুস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে একটু আমরা শুনতে চাই আজকের এই দিনে, বিশেষ দিনে, যেখানে গতকালই শেখ হাসিনার রায় হলো গণহত্যার জন্য। এই জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদের পরেই আমরা কিন্তু শহীদ মুগ্ধের নামটা সারা দেশের মানুষ উচ্চারণ করে, এবং ওই সময়কার একটু স্মৃতিচারণ যদি আপনি করেন এবং আজকের এই বিশেষ দিনে এসে। শহীদ আবু সাইদকে যখন 16 জুলাই গুলি করা হইল, আপনারা ফুটেজে দেখছেন, বিভিন্নভাবে দেখছেন যে আসলে সে এটা পুলিশ যে গুলি করব সে এটা চিন্তা করে নাই। ঠিক তদ্রূপ আমার ছেলেও শহীদ মুগ্ধ 18 জুলাই, মানে 16 জুলাইয়ের পরে একদিন গেছে, মাঝখানে গেছে, এবং 2-3 দিন আগে, 3-4 দিন আগে বাসায় আমার সাথে পরামর্শ করছে যে ছাত্রদের এই আন্দোলন বর্তমান তৎকালীন সরকার কি মানবে। তখন আমি বলছি, নির্দ্বিধে বলছি, আমি কোনো নেগেটিভ কথা বলি নাই, আমি বলছি যে ছাত্রদের আন্দোলন যৌক্তিক আন্দোলন, এই দাবি সরকার মানতে বাধ্য। তো এইভাবে আমি ওকে বলছি, এবং সে কিন্তু আসলে আমার 3 ছেলে কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, যদিও ইদানিং আমার এই যে মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ বিএনপিতে, কারণ আমি তো ছোটোবেলা থেকে ছাত্র জীবনে বিএনপি করতাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সেক্রেটারি ছিলাম। তো ওই হিসাবে সবসময় বিএনপির কথাবার্তা এবং ভারতের যে আধিপত্যবাদ এগুলির বিরুদ্ধে কথা বলতাম, বাকশাল সম্পর্কে কথা বলতাম, বিভিন্নভাবে কথা বলতাম। এবং এই গত 3টা নির্বাচন যে গেছে, এই নির্বাচন যে আসলে আইওয়াস হয়েছে, এই সম্পর্কে সত্যিকার অর্থে কোনো নির্বাচনই হয় নাই, আইওয়াসের মাধ্যমে নির্বাচন হয়েছে বিশ্ববাসীকে বোঝাবার জন্য। আমি এই সম্পর্ক তাদের সাথে বিভিন্ন সময় পারিবারিকভাবে কথাবার্তা বলতাম, আমরা খাওয়া দাওয়ার পরে একসাথে হয়ে কিছু কথাবার্তা বলতে বলতে ওই পর্যায়ে গেছে। এবং তাদেরকে আমি এক পর্যায়ে বলছি যে আমি চাইছিলাম স্নিগ্ধ বিএনপিতে, যেহেতু আমি বিএনপি করতাম, আর এরা আসলে ছোটোবেলার থেকে করতো, এই স্কাউট করতো, মানে স্কাউটের মাধ্যমে মানব সেবা, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, আগুন, এগুলি মানবিক গুণাবলী তাদের মধ্যে ছিল এবং ওইগুলি যাইতো, অংশগ্রহণ করতো। ওই পর্যায়ে এক পর্যায়ে সে ওই ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সে কোনো মানে দলীয়ভাবেও যায় নাই, কোনো দলের পক্ষেও যায় নাই, এবং এই কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য যায় না। সে তার ওই যে মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সে প্রথম কিন্তু গিয়া করছিল, যে যারা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে, চিকিৎসা সেবা দিয়েছে। আর একটা লাশ পুলিশ যখন ওই লাশকে নেওয়ার জন্য চাইছিল, তখন সে তার দলবল নিয়ে গেছে, পুলিশ আর নিতে পারে নাই।
এরপর এক পর্যায়ে যখন ওই চিকিৎসা সেবা শেষ হয়েছে তখন গিয়ে সে পানি বিস্কুট চিন্তা করলো এখন কী করা যায়, সবাই তৃষ্ণার্ত ক্ষুধার্ত, তখন পানি বিস্কুট নিয়ে হ্যাঁ গুলি করে সে আইসা পড়ল ঠিক ওই সময় তারে টার্গেট করে গুলি করাইছে এবং সে বসা ছিল, বসার মধ্যে থেকে সে যখন দাঁড়াইছে তখন তারে গুলি করছে এবং মাথার মাঝখানে গুলি লাগছে এবং কানের এই পেজটা বাইরে গেছে, মগজ সাথে সাথে বাড়িছে, ফুটেছে আপনারা দেখছেন। যাক আমি বলবো আসলে যার যেভাবে মৃত্যু হ্যাঁ আল্লাহ তাআলা লিখে রাখছে, আমি যারা শহীদ হয়েছে দেশের জন্য জাতির জন্য পৃথিবীর সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যারা শহীদ হয়েছে সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে জন্য শহীদ মর্যাদা দেওয়া হয় সেই আশাবাদ ব্যক্ত করছি। আসলে এই যে শেখ হাসিনা কেমন ছিল আমি তো বললাম দানব কেন, দানবের কোনো চরিত্র নাই। সে এখন তো আদালতের মাধ্যমে সে প্রমাণিত হয়েছে, কিন্তু সে হাসপাতালে গিয়ে তৎকালীন সময় পঙ্গু হাসপাতালে যখন গেল তখন আপনারা দেখছেন তখন পঙ্গু হাসপাতালে গিয়ে বলছে চিকিৎসা সেবা না দেওয়া হয়, নো ট্রিটমেন্ট নো রিলিজ। তাহলে এটার অর্থ কি? রিলিজও যেমন না দেয়, কোনো চিকিৎসা সেবা যেমন না দেয়, তা সে তো দানব বলতে যায়, তার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। এই জন্য আমি বললাম যে সে আসলে দানব কন্যা এবং দানব খুনি হাসিনা বললেই আমার মনে হয় উপযুক্ত হবে, ব্যবহার করা হবে। ঘৃণা মানে মানে এভাবে জানানো উচিত তাকে। শুধু খুনি হাসিনা, ফেসিস্ট হাসিনা, সরেচেরে হাসিনা বললে এটা যথার্থ হবে না। আপনার কাছে আবার আসবো। আমরা ভিন্ন একটা প্রসঙ্গে যেতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের 3টা বিষয় মূলত এজেন্ডা ছিল আমি বলবো। একটা হলো সংস্কার, বিচার এবং নির্বাচন। তো আমরা দেখছি যে জুলাই সনদ স্বাক্ষর এবং এই সংক্রান্ত সর্বশেষ সরকারের অবস্থান গেজেট প্রকাশের মধ্য দিয়ে সংস্কারের প্রক্রিয়াটা একটা পর্যায়ে ফাইনালাইজ করা হয়েছে। এখন এটার বাকি প্রক্রিয়াটা গণভোটের মাধ্যমে সম্পন্ন করা হবে এবং কার্যকর করা হবে পরবর্তী সংসদের মাধ্যমে। শেখ হাসিনার রায়ের মাধ্যমে বিচার প্রক্রিয়ার একটা শুভ সূচনা আমি বলবো, যে যারা অপরাধী তারা যে বিচারের মুখোমুখি হচ্ছে এটা এখন মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। হাসিনার রায় হওয়ার আগ পর্যন্ত মানুষের মনে এক ধরনের দ্বিধা সন্দেহ কাজ করছিল। এখন রয়ে গেল নির্বাচন। তো নির্বাচনটাকে জনাব হাদি, আপনি নিজেও তো ঢাকা 8 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সংসদ নির্বাচনে। আপনার অভিজ্ঞতা এবং নির্বাচন কি আদৌ হবে এবং ফেব্রুয়ারিতে হবে, কি মনে হয় আপনার কাছে? প্রথমত হলো নির্বাচন হবে কিনা, মানে নির্বাচন হওয়াতে হবে। কারণ একমাত্র নির্বাচন বানচাল করলে বা করতে পারলে সুবিধা হলো ফ্যাসিস্ট গণহত্যাকারীদের, আওয়ামী লীগের। কারণ যদি দেশে অস্থিতিশীলতা তৈরি করা যায়, কোনোভাবে কাম ব্যাক করা যায় এবং ডেমোক্রেটিক যে ট্রানজিশনটা দরকার এটাকে বাধাগ্রস্ত করতে পারা। তো আমাদের যেটা কাজ হলো, দেখেন আমরা এখানে যে যার মতো করে পলিটিক্স করি, আমাদের মতের ভিন্নতা আছে, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অপর আমরা একে অপরের সাথে ঝগড়া করি, কিন্তু এই গণহত্যাকারীদের বিরুদ্ধে আমরা সবাই একমত এবং ইউনাইটেড আছি এবং থাকতে হবে, নইলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে না। তো দ্বিতীয়ত হলো মানে নির্বাচনটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, আবারও বলি, অফকোর্স নির্বাচনটা ভালো হতো যদি আরও কিছু সিগনিফিকেন্ট রায় যদি আমরা দিয়ে তারপরে আমরা নির্বাচনটা করতে পারতাম, তাহলে শহীদ পরিবারগুলো হয়তো আরেকটু শান্তি পেত। এরপরে যেহেতু ডেট ঘোষণা হয়ে গেছে, তো এখন আমাদের যেটা কাজ, দেখেন সংস্কার কথা যেটুকুন বলেছেন, আলটিমেটলি সেটা কতটুকুন বাস্তবায়ন হবে আমরা জানি না। একটা রূপরেখা তৈরি করা হয়েছে, সেই গণভোটে অন্যদেরকে কতখানি বাধ্য করা যাবে সেই প্রক্রিয়াটা এখনো স্পষ্ট হয় নাই। এটা নিয়ে তো আমাদের প্রশ্ন আছে। বিচারের ব্যাপারটা প্রথম রায় হয়েছে, এরপরে তো আরো অনেক মামলা আছে, পিলখানা। এখন আমাদের যেটা ধরেন শঙ্কার জায়গা, সেটা তো জানিয়েই রাখি, ধরেন বাংলাদেশের তো আমাদের পলিটিক্যাল কালচার হলো যেই দলই ক্ষমতায় আসে তারা তো আদালতে এক ধরনের হস্তক্ষেপ করে। এখানের আদালত কোনোদিনই সুষ্ঠু স্বাধীনভাবে বিচার করতে পারে না। তো এখন এই যে তদন্ত সংস্থা আইসিটির এই যে প্রসিকিউশন টিম, এবং তারা একটা কাজ করে তো একটা আউটলাইন পেয়েছে, তাদের সব কিছু এখন গুছিয়ে ফেলেছে, রাইট? এখন তারা কাজগুলো অনেক সুইফটলি করতে পারবে। এর পরবর্তী যেই সরকারই আসবে আমরা জানি না তারা আসলে ঠিক কতটুকুন এই আদালতের মামলাগুলোকে এগিয়ে নেবেন। একটা হলো ঠিক আছে চলছে বাবা চলছে, আর একটা হলো আপনি আসলেই আন্তরিক গিয়ার আপ করার জন্য অনেক কিছু করার থাকে, সরকারের ভূমিকা থাকে, যে
একটা হলো যেমন ইন্টারিম যেটা করেছে, এই শত সংকটের পরেও তারা ট্রাইব্যুনালকে হেল্প করেছে, কাজ করার পরিবেশ তৈরি করেছে, facilitate করেছে। আপনি ফ্যাসিলিটেট করলেন, আপনি চুপচাপ থাকলেন যে আমি বাধাগ্রস্ত করি নাই, আমি অত কোঅপারেটও করি নাই। তো কোঅপারেট না করাই কিন্তু এক ধরনের বাধাগ্রস্ত করা। তো নাম্বার 1 যে আমরা জানি না সেই মামলাগুলোর কতটুকু অগ্রগতি হবে এবং এই বিচারকরা সেই স্বাধীনভাবে রায়টা দিতে পারবেন কিনা, তদন্ত সংস্থা কাজটা করতে পারবেন কিনা, তখন এটা আমাদের অবশ্যই আশঙ্কা আছে। কিন্তু আমরা চাই বাংলাদেশের যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক তারা অন্তত বিচারিক কার্যক্রমটা যেন ঠিক মতো করেন। এবার আসলে ইলেকশন, দেখেন আমার মনে হয় প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে এই ইলেকশনটা হতে হবে এবং হবে ঈদের উৎসবের মতো। দেখেন আমাদের কপালটা খারাপ হলো মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশের যে প্রথম ইলেকশনটা হয়েছে 73-এ, এটাই ছিল প্রচন্ড পরিমাণে মানে ভোট চুরির কারচুপির নির্বাচন। হ্যাঁ, এবং জাতির পিতার বিরুদ্ধে যিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাকে গুম করা হয়েছে অনেকে, এটা অনেকে জানে না। যে মানে এমন একটা ব্যাপার যে জাতির পিতার বিরুদ্ধে আবার কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ঠিক আছে, এই জন্য আমার জায়গা থেকে যে অনেকে আমাকে বলে তুমি এত হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানো কি ঠিক হইলো? তো আমি বলি যে ধরেন আমি দাঁড়াইলাম না, তাহলে কি কেউ কি দাঁড়াবে না? মানে এটা কি হয়? মানে এই যে চ্যালেঞ্জ করতে পারা, এটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ, যে আমাকেও তো চ্যালেঞ্জ করতে হবে কাউকে এবং এটা নিতে পারা। আমাদের কাছে যেটা মনে হচ্ছে ইলেকশনটা যদি কোনোভাবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করা না যায়, তাহলে আপনি সংস্কারের জন্য যত কষ্ট করেছেন এবং আপনি বিচারের জন্য যা যা অর্জন করেছেন, অফকোর্স এটা সাকসেস, সবকিছু ধুলায় মিটিয়ে যাবে। এবং এই ইলেকশন অত্যন্ত চ্যালেঞ্জিং। এবার ইলেকশন কেন্দ্র দখল থেকে শুরু করে বিভিন্নভাবে, হ্যাঁ সরকার যদি সত্যি মনে প্রাণে চায় এবং শ্রেষ্ঠ নির্বাচন দিয়ে যেতে পারে, তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু সেটা যদি না হয়, আবার যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, ভোট দখল হয়, কেন্দ্র দখল হয়, আর ধরেন আমি আপনাকে একটাই বলি, এই যে বলেছে না সরকার যে নির্বাচন কমিশন বলেছে কেউ পোস্টারিং করতে পারবে না, এবং এইরকম আপনি জানেন মেট্রো পিলারে কিন্তু লাগানো যাবে না। তো এইটা নিষেধাজ্ঞার পরও তো বহু প্রার্থী মেট্রো রেল ঢেকে ফেলেছে তার পিলার পোস্টারে, এখন পর্যন্ত সেগুলো তুলছে না, কোনো অ্যাকশন হচ্ছে না। তো আমরা 7 দিনের সময় দিয়েছে, আমরা দেখছি নির্বাচন ফাইন দেখি আমরা প্রার্থীরা তোলে কিনা। আমি খুব সংক্ষেপে আপনার কাছ থেকে শেষ কথাগুলো শুনবো, একবারে 30 সেকেন্ডে আপনার কাছ থেকে শুনবো যে আমরা জানি যে মুগ্ধর ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছে এবং সম্ভবত ঢাকার একটি আসন থেকে নির্বাচন করার চিন্তা আছে। এই ব্যাপারে যদি আপনি একটু সংক্ষেপে কিছু বলেন। এই ব্যাপারে আমি বলবো যে আসলে জুলাই প্রতিনিধি যে দলকে পছন্দ করে, শুধু বিএনপি না, প্রতিটা দলের মধ্যে জুলাইয়ের আদর্শ যোদ্ধারা যাতে থাকে এবং প্রতিটা দলের থেকে যদি অনেকজন করে হয়, তখন তারা, যেমন আমার ছেলে বিএনপিতে গেছে কিন্তু এককভাবে অন্ধভাবে বিএনপির সমর্থন করবে না, বিএনপির যেগুলি যৌক্তিক সেগুলি সমর্থন করবে, ন্যায়সঙ্গত বিষয়গুলো আছে সেখানে থাকবে। মেইনলি সে জুলাইয়ের যে স্পিরিট যেটা আছে এটা ধারণ করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। কাজে প্রতিটা দলেই আমি মনে করি জুলাইয়ের শহীদদের এবং জুলাই যোদ্ধা যারা আছে তারা প্রতিটা দলের থেকে যদি নির্বাচন করে, তখন কিছু না কিছু সংসদে জুলাই যোদ্ধারা যেতে পারবে এবং যে উদ্দেশ্য নিয়ে যে বিপ্লবটা হয়েছিল এটা ধারণ করতে পারবে, তাদের মাধ্যমে বাস্তবায়নের জন্য কাজ করবে। এবং আগামী দিনে যদি ওই ভারতের বা এই দেশের জনগণের স্বার্থের বাইরে যদি অন্ধভাবে কেউ কাজ করে, তাদের পরিণতিও এই শেখ হাসিনার মতোই হবে। আমার মনে হয় আপনাকে এবং জনাব হাদিকে এনটিভির এই স্টুডিও থেকে বিদায় জানাচ্ছি এবং আপনাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি।